স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং আছেন মার্দিয়া মমতাজ, জামাতে ইসলামের দলীয় সংসদ সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। আমরা আলোচনা শুরু করব। আমরা যদি একটু আলোচনাটা শুরু করতে চাই মার্দিয়া মমতাজ আপনাকে দিয়ে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার নয়, সংশোধন নয়, সংস্কার কমিটি হলে আপনারা বিবেচনা করবেন। আপনাদের দলীয় নেতা এই বক্তব্য দিয়েছেন। সংবিধান সংশোধনের আসলে যে কমিটির কথা সরকারি দল এরই মধ্যে বলেছে, সেখানে কেন আপনারা আসলে থাকতে চাচ্ছেন না? সংস্কার কমিটি হলে থাকবেন, কেন সেখানে হচ্ছে সংস্কার কমিটি হলে থাকতে চাচ্ছেন, যদি একটু বিস্তারিত বলতেন। আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম। আসলে নির্বাচনের আগে সব দলই এই ব্যাপারে যে বাংলাদেশের সংবিধানকে সরকার যে জায়গায় রেখে গিয়েছে, সেখান থেকে কেবলমাত্র সংশোধনের মাধ্যমে কিছু ধারা পরিবর্তন করে এটাকে আগের অবস্থায় কিংবা আরেকটি সরকারের ফ্যাসিস্ট হয়ে যাওয়া থেকে শেখানো সম্ভব নয়। এবং দেখবেন এটার প্রতিফলনই কিন্তু বিএনপির জামাতের তো বটেই, 11 দলীয় জোটের তো বটেই, বিএনপির 31 ধারার প্রথম ধারাটাতেই যদি দেখেন, এখানে সংস্কারের কথা বলা হয়েছে, স্পেসিফিক্যালি সংস্কার শব্দটা উল্লেখ করা হয়েছে এবং খুব সুন্দর করে এটাও ব্যাখ্যা করা হয়েছে যে কেন সংস্কারই হতে হবে। তো এই কারণে আসলে যেদিন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হয়, সেদিন আরেকটি শপথ নিয়েছেন কেউ কেউ যারা বিরোধী জোটের, এবং সরকার দলীয় সদস্যরা কোন রকম পূর্ব ঘোষণা থাকে সেটা থাকে, এখনো সেটার কোন দেখা যায়। বাস্তবতাটা হচ্ছে এখানে আসলে এই যে সংশোধনের রাস্তাটা, সেটা স্বাভাবিক সংবিধানের জন্য আইন, দেশের জন্য আইন প্রণয়ন করা, সংবিধানের যে কোনো কিছু পরিবর্তন করা, সেটার জন্য আলাদা কমিটি করার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন কিছু অপরিবর্তনীয় ধারাকে দেওয়া হয়েছে, সেটা একটু সাথে হ্যাঁ ভোট দিলেও সেটা বদলাবে না। এই জায়গাগুলো কোনোদিন সংস্কার ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যদিও শব্দ দুটো কাছাকাছি, কিন্তু এগুলো সাংবিধানিক অর্থ কিন্তু ভিন্ন। যার কারণেই বিরোধী দল বলেছে যে আমরা তো এমনিতেও সংবিধান সংশোধনের কমিটির অংশই, এবং এটা সংশোধন কোনো সময় করা যায়। তার মানে হচ্ছে যে সংবিধান সংশোধনের জন্য কমিটি যেটি করা হবে সেটাতে আপনারা থাকবেন না, আপনারা সংস্কার কমিটি হলে সেটি আপনারা বিবেচনা করবেন, তাই তো? অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সংবিধান সংশোধন হচ্ছে বিরোধী দল চাচ্ছে না, তারা চাচ্ছে সংস্কার কমিটি হলে তারা সেটি বিবেচনা করবে। এটি নিয়ে আপনারা বারবার বলছেন যে সংশোধন কমিটিতে থাকলে একসাথেই তো বিষয়টি কী ধরনের সংস্কার হবে, কী পরিবর্তন হবে, কী যুক্ত হবে সেটি করা যাওয়ার একটি সুযোগ তৈরি হয়। বিরোধী দলের এই অবস্থানটা আসলে আপনার কাছে কি মনে হয়? এটি কি তারা সবসময় বলে যে আপনারা আসলে জুলাই সনদ বা এই সংবিধান সংশোধন করতে চান না বলে আপনারা নানাভাবে কালক্ষেপণ করছেন? আপনি কি সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, আমরা তো জুলাই সনদের পক্ষের মানুষ। 17 বছর রাস্তায়, এই যে আপনার হাজারের উপরে মানুষ গুম, হাজার হাজার খুন, আমাদের নেতা কর্মীরা কেউ তো পালিয়ে যায়নি। আমরা তো এখানেই ছিলাম, দেশেই ছিলাম। আমাদের দেশনেত্রীকে 36টা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা যেভাবে দিয়েছিল, সেই রকম অসংখ্য মামলা আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, ওনার বিরুদ্ধেও হয়েছিল। আমাদের এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে 400-500 মামলা হয়েছিল। গণ অভ্যুত্থানে আপনি জানেন যে সংবিধানটা স্থগিত করা হয়নি। গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেই সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকারটা এসেছে এবং যা যা হয়েছে, নির্বাচন সহ প্রতিটা জিনিসই বর্তমানে যে সংবিধানটা আছে তার অধীনে হয়েছে। আপনি জানেন যে এই পর্যন্ত বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু জামাতে ইসলামী সংবিধানের তারা বলছে যে আংশিক সংশোধন নয়, তারা মানে পুরোপুরি একটা সংস্কার চায়। কিন্তু সংবিধান
সংস্কার তো হয় না। সংবিধান তো আপনার কমিটিতে না যাওয়ার জন্য, যে সংশোধন করবার যে কমিটিটা করার কথা হয়েছে সেটাতে না যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী ও তাদের জোট সরকারের প্রস্তাবিত 17 সদস্যের যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে সেটাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলীয় নেতা জামাতের আমির উনিও জানিয়েছেন যে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে কেবল সংশোধন নয় বরং সাংবিধানিক সংস্কার করা উচিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যেহেতু এই সংবিধানটা এক্সিস্টিং, যেহেতু এই সংবিধানটা রয়ে গেছে, যেহেতু এই সংবিধানের ওপর ভিত্তি করেই এই পর্যন্ত নির্বাচিত আজকে যে সংসদটা দেখছেন, যে সংসদে আমরা গিয়েছি, সেই সংসদটাও এই মানে সংবিধানের আলোকেই আপনার হয়েছে, এই সরকারটাও এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে। কাজেই এখন আপনার সংস্কার বনাম সংবিধান সংশোধন, জামাতের এইরকম একটা ধোঁয়াশা তারা কিসের জন্য সৃষ্টি করছে? যে 54 বছর ধরে তারা বলছে যে জনগণকে গোলাম বানিয়ে রেখেছে এই সংবিধান। তো এখন রাজপথে তো আমরা 17 বছর জামাতকে দেখিনি। এখন তাদের তো কেউ কেউ তারা বিভিন্ন বেশে, বিভিন্ন আকারে এবং প্রকারে তারা তো আপনার আওয়ামী লীগ অন্যান্য দলের ভেতর আওয়ামী লীগের মধ্যেই বসেছিল। তো সেই কারণেই আমরা মনে করি যে এটাতে ধোঁয়াশা তৈরি করবার কোনো কারণ আসলে নেই। কারণ আপনি জানেন যে আজকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন একটা সভায় ঢাকার বাইরে, উনি যেখানে সিলেটে গিয়েছেন, যে দেখেন আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কারণ জনগণ যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি কে একটা 2/3 মেজরিটি দিয়ে আগামী 5 বছরের জন্য দেশ পরিচালনা করবার একটা দায়িত্ব দিয়েছে, তখন তাদের দেয়া যে প্রতিশ্রুতিগুলো আছে আমাদের দলের পক্ষ থেকে, সেগুলো বাস্তবায়নে যখন আমরা কাজ করছি এবং জুলাই সনদে ব্যাপারে আমরা যখন 100% কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সাথে, তখন জামাত বিরোধী দলে থেকে তাদের যেই জোট, তারা যেই ধরনের কথাবার্তা বলছে, তাতে করে আমাদের মনে হচ্ছে এটা কেবলমাত্র আপনার একটা এমন একটা ইঙ্গিত দিচ্ছে যে তারা ক্লিন হ্যান্ডে আসেনি। কারণ রাজনীতিটা তো পরিষ্কার হাতে কিন্তু আপনাকে বিরোধী আসতে দল হয়। তো বিশ্বাস করে না, তাদের তো আস্থাহীনতার একটা জায়গা তৈরি হয়েছে যে আপনারা জুলাই সনদ মুখে বলছেন বাস্তবায়ন করবেন, কিন্তু তার কোনো লক্ষণ তারা দেখছে না বলে তাদের বক্তব্য। দেখেন আমাদের তো ভাই জুলাই আগস্ট, কেবল জুলাইয়ের ওই 36 দিনে আমাদের 400-র উপরে নেতাকর্মী, ওয়াসিম আকরাম সহ চট্টগ্রামের যে আমাদের ছাত্র নেতা সহ আমাদের নেতাকর্মী প্রাণ দিয়েছে। আমরা তো রাস্তায় ছিলাম। কাজেই এই ধরনের কথা কেবল বাদ কি বাদ বলবার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশের মানুষ সেটা যদি বিশ্বাস করত, তাহলে সিংহভাগ ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে বিএনপি এবং বিএনপি জোটকে আপনার তো সংসদে পাঠাতো না। কাজে এই ধরনের কথা আমরা মনে করি যে এটা বেসলেস, এর কোনো ভিত্তি নেই। জি, যদি আপনি আছেন আমাদের সাথে, আলোচনাটা আমরা চালিয়ে যাব। আমাদের সাথে যেহেতু অতিথি আরেকজন যুক্ত আছেন, তার কাছে একটু জেনে আসতে চাই মামুন। সেটি হচ্ছে সরকার এবং বিরোধী দলের ভিতরে যে অনাস্থা বা বিশ্বাস অবিশ্বাসের জায়গাটি এখনো আসলে পরিষ্কার হচ্ছে না। সরকার বলছে জুলাই সনদ অনুযায়ী তারা সামনের দিনগুলোতে বাস্তবায়ন করবে বা সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সেটি তারা যেতে চায়, কিন্তু বিরোধী দল আসলে সেখানে সেটি চায় না। তারা সরাসরি সেটা সংস্কারের জায়গাটি বিবেচনা করবে বলে তারা এর মধ্যে মত দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এখনো কি যতটুকু বয়স হয়েছে সরকারের বা যতটুকু আমরা দেখছি যে সময় যাচ্ছে, এই জায়গা কি এখনো তৈরি হয়েছে এত দ্রুত যে আস্থা অনাস্থার জায়গাটা কি এখন আপনার কাছে কি মনে হয় যে প্রকট হচ্ছে, নাকি আসলে এটি রাজনীতির জন্য বলা? দেখেন, এই পুরো বিষয়টা আসলে এই আলোচনাগুলা আমি খুব কমফোর্টেবল ফিল করি না। আসলে এই অর্থে করি না যে এই সংবিধান নিয়ে যে মানে কাটাকাটি টানা হেঁচড়া, এগুলা তো আমরা 50-55 বছর ধরেই দেখছি। এবং এগুলো নিয়ে আসলে আমাদের কী বলা যায়, বিভিন্ন সময় সংবিধানের দোহাই দিয়ে যে পরিস্থিতি তৈরি হতো, অনেক সংকট কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধান মানতে হবে, রাখতে হবে, ধরতে হবে, সংবিধান বদলাতে হবে। পৃথিবীর কোনো দেশে আমি জানি না যে সংবিধান নিয়ে এরকম। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সংবিধান নিয়ে মানে এগুলো বোধহয় একটুখানি আমাদের ব্যাকসাইড মানে সাইডে দিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করা উচিত। কেউ কোথায় আছে যে 50-55 বছর পর ইতিহাসের সংবিধান নেওয়া
ঝগড়াঝাটি চলছে, এবং সেটা তো আমরা 5ই আগস্ট আগেও যদি দেখি তাই চলতো, সেটা নিয়ে আমাদের আপত্তি ছিল। তো তারপর কী হলো, আবার নতুনভাবে শুরু হলো, আরও তীব্রভাবে শুরু হলো। আমরা দেখছি যে ইতিহাস যদি আমরা বলি, আমরা আগে ছিলাম 71, এখন 47, কেউ কেউ 1757, আরও পেছনে, আমার তো মনে হচ্ছে আরও পেছনে যাবো আমরা। এবং এই যে সংবিধান নিয়ে সংবিধান রাখতে হবে বলে নির্বাচন করতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতা, এই ওনারা মিলিতভাবে এর প্রতিবাদ করেছেন, তাই না? কিন্তু এখন কি দেখছি, ওই ওনাদের মধ্যে সংবিধান কি সংশোধন এবং সংস্কার, একদম যদি আপনি পার্থক্য বলেন, আমি বলি একদম কিছু গুণগত খুব ফাইনার পয়েন্টে কিছু পার্থক্য তো আছে, কিন্তু সংশোধনও তো এক ধরনের সংস্কার। সংশোধনে গিয়ে তো আলোচনা করতে হয়, পরিবর্তন হতে হবে, সংস্কার তো হচ্ছে এখান থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হলো না, তাহলে সংস্কারের মানে কি হবে? সংবিধান সংশোধন, সংস্কার, এগুলো দিয়ে আসলে দেশের যে বেসিক সংকট হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা, বেসিক সংকট হচ্ছে আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়ে আলোচনা সেকেন্ডারি না। মনে হয় না যে আমাদের কাছে এটাই মুখ্য। কালকে হ্যাঁ আমি মানবো, ওনার দুজন যদি বলেন যে সংবিধান সংশোধন করলে কালকে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নতি হবে, উনি যদি বলেন সংস্কার, যে যেটা বলবে যেটা যদি করতে পারেন আমরা তার পক্ষে থাকবো। বাংলাদেশের মানুষের দিক আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তারা দেখেন না, তারা সবসময় ডিবেটেবল ইস্যু তৈরি করতে চান, ডিবেটেবল ইস্যু না থাকলেও করতে চান, এমন কোনো বিষয় নাই যেটা নেতারা ডিবেট করতে পারে না। সেটা আমরা অতীতেও দেখেছি, এবং যেমন এই দুটো দল যদি আমরা দেখি, গত 17 বছর তারা মিলিতভাবে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, সেই শক্তিকে তারা পরাজিত করেছে। তাহলে তো এখন জিনিসটা বেসিক পয়েন্ট তো একমত। আগে আমাদের যে প্রবলেমটা ছিল, যে আমরা ওভার দ্য ইয়ার্স যদি আমরা লাস্ট 40-50 ইয়ার্স দেখি, যে দুইটা দলের মধ্যে ব্যাপক পার্থক্য ছিল, এক একটা দলের মতাদর্শগত, চিন্তাগত, রাজনৈতিকভাবেই তারা আলাদা আসলে, ফলে তাদের তীব্রতা আমরা দেখেছি, সেটা মানাও যায়। এখন যেটা হয়, এখন তো হওয়া উচিত যে দুইটা দলের মধ্যে যেহেতু আদর্শগত একরকম ঐক্য আছে, তো তারা তো আরও একটা বেটার অ্যাটমসফিয়ার সৃষ্টি করার কথা, কিন্তু আমরা আসলে সেইটা দেখতে পাই না। মাঝে মধ্যে খুব কনফিউজড হয়ে যায়, কখনো মনে হয় যে ঠিক আছে, কখনো সেটাকে আবার তারা দেখান যে না আমরা খুব ভালো প্র্যাকটিস করছি, কোনো বিষয়ে তারা একমত হন। কোন সব বিষয়ে একমত হন? আমি তো দেখলাম যে ওই সংসদে গাড়ি, নিজেদের কার্যালয়, এইসব বিষয়ে তারা কিন্তু একমত হয়। তো পার্থক্যটা কি? আমরা একটু আলোচনা করব, কারণ ওইসব বিষয়ে তারা একমত হয়, কিন্তু অন্যান্য এই সংশোধন সংস্কার এইসব নিয়ে যদি করতে তাহলে অভিধান নিয়ে বসেন, আগে আবিধানিক লোকদের নিয়ে বসেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বসেন। আমি জানি না যে এগুলো মানে আলোচনা কি, যান আপনারা কমিটিতে যান না, গিয়া আপনারা প্রমাণ করেন যে না সংশোধন যে সংস্কার জরুরি, সেটা তো হইতে পারে। তাহলে আর থাকলো কি? তাহলে তো সেই একই কথা রইলো, একই জিনিস রইলো, কোনো পার্থক্য তো আমি দেখতে পাচ্ছি না। এবং আমি জানি না যে মানে আসলে পরিবর্তনের রাজনীতি আপনার দৃষ্টিতে আসলে হয়নি আসলে এখন পর্যন্ত। প্রধান খবরটি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের তিনি যেই মৌলভীবাজারে সমাবেশ করেছেন, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে একটি পক্ষ সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেটাকে এক ধরনের বাধার পাশাপাশি, এবং ঘোষণা দিয়েছে যে সরকারকে আর সময় দেয়া যাবে না। সেই কথাটি তিনি পরিষ্কার করে বলেছেন যে বিরোধী দল এ ধরনের একটি বক্তব্য দিচ্ছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সেটি হচ্ছে যে সরকারকে আর সময় দেয়া যাবে না, এবং একই সাথে সরকারের যেসব কর্মকাণ্ডগুলো এর মধ্যে করা হচ্ছে সেটি নিয়ে আমরা বিরোধী দলের ভিতর নানা ধরনের আলোচনা সমালোচনাও দেখছি। আপনার কাছে কি মনে হয় যে এটি কি অনেকটা ইচ্ছাকৃতভাবে জনগণের কাছে সরকারের বিপক্ষে এক ধরনের অবস্থান তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে? এখন জামাতের ভূমিকাটা তো কিরকম অতীতে 71 থেকে শুরু করে আজ পর্যন্ত, সেটা আমরা বাংলাদেশের সব মানুষই জানি। একটা 4 মাসের সরকার, এটা তো খুব অল্প একটা সময়। এই অল্প সময়ের ভেতর জল ঘোলা করতে চাচ্ছে তারা কেন? তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে। আর আরেকদিকে হচ্ছে যে বিএনপির আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপনি যে রেফারেন্সটা দিয়েছেন, আজকে উনি সিলেটের আগের দিন কক্সবাজারে গিয়েছিলেন, উনি যখন যেখানেই যাচ্ছেন সেখানে এই যে লক্ষ লক্ষ মানুষের একটা পাত ভাঙা যে জোয়ার, এই জনপ্রিয়তাটাকে মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে, কারণ তাদের কোনো সভা সমাবেশ আমরা দেখছি না, দেখলেও সেটা জনশূন্য দেখতে পাচ্ছি। এখন আপনি দেখেন যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে প্রথম অধিবেশনটায় জামাত বিরোধী দল হিসেবে, বিরোধী দল তো সরকারি দলেরই একটা অংশ, সরকারের অংশ বিরোধী দল, তারা একটা কনস্ট্রাকটিভ ভূমিকা রাখবেন, এটা মানুষ আশা করে যে তারা সত্যিকার অর্থে যেটাকে যৌক্তিক সমালোচনা বলে সেটা তারা করবেন। কিন্তু সেটা না, তারা যেটা করছে সেটা হচ্ছে যে এমন সব কথাবার্তা বলছে, যে কথাবার্তা বলে মানে পাবলিক, জনগণ, তাদের মধ্যে কোন রকম তাপ তারা সৃষ্টি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।
এখন আজকে দেখেছেন যে আমাদের মৌলভীবাজারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা জনগণের স্বার্থে কথা বলছে না, তারা নিজের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে কি করা উচিত? উনি বলছেন তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এ কথা সত্যি, সজাগ থাকতে হবে আমাদের। এ কথা উনি আরেকটু বলেছেন যে মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, ৭১-এ এরা কি করেছিল, ৮৬-তে কি করেছিল, এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনকে তাদেরকে আমরা কিন্তু দেখিনি। যে কথাটা আমরা সব সময় বলছি, সেই কথাটাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে এই বিষয়ে যে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি মানুষজন, আমাদেরকে তো অবশ্যই সতর্ক দৃষ্টি আপনার রাখতে হবে। উনি বলেছেন যে আজকে যদি শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের একজন কর্মী, যেই ছাত্রটির বউ মারা গেছে ছাত্র দলের কর্মী, যেই যুবকটি মারা গেছে যুব দলের কর্মী, যুবকটি যে গুম হয়েছে সেও যুব দলের কর্মী। কাজেই যেই মানুষ বিনা বিচার বিনা কারণে জেল খেটেছে, দেখা যাবে সেও বিএনপির কর্মী। এই কথাগুলো তো ভাই সত্যি। গত 17 বছরে বিএনপির নেতাকর্মী আমার বিরুদ্ধে যে মামলা, কি হেনস্থা, কি দুর্বিষহ জীবন আমরা এক একজন কাটিয়েছি, সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। কাজেই এইরকম একটা অবস্থায় যে মানুষজনকে এখন রং মেসেজ এটা দেওয়ার টাইম না, এখন সময় ঐক্যের, সলিডারিটি, যেটা আমাদের দেশনেত্রী বারবার বলেছেন, চিরদিন বলেছেন যে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য আমাদের মধ্যে ছিল দেখেই, বাংলাদেশের মানুষের মধ্যে ওই ঐক্য ছিল দেখেই 5ই আগস্টে আপনার এই পালিয়ে গেছে যারা স্বৈরাচার ছিল, গণধিকৃত তারা। কাজেই ঐক্য যদি না থাকে, এখন তো সে পেছন ফিরে তাকানোর আর সময় নেই। আপনি যে ঐক্যের কথা বলছেন, সেই ঐক্যটা কি এখন আপনারা বিরোধী দলের সাথে কি আর দেখেন না? আমি সেটা বলছি না, আমি বলছি যে ঐক্য আপনার তো থাকতে হবে। দেশটাকে যদি সামনে এগিয়ে নিতে চাই আমরা, তাহলে লাল নীল সাদা কালো সবাইকে নিয়েই তো আমাদের এক পা করে সামনের দিকে যেতে হবে। এখন যদি পিছনে তাদেরকে রেখে আমরা দৌড় দেই, সেটা তো হবে না। আর সেই একই কথা অ্যাপ্লিকেবল জামাতের বেলায়ও। কাজেই আমি তো মনে করি যে জামাতের শুভ বুদ্ধির উদয় হবে, এবং জামাত তারা বিরোধী দলে আছে, এই প্রথমবার তাদের ইতিহাসের সর্বোচ্চ যেই ভোট তারা পেয়েছে, তারা সেটাতে আলহামদুলিল্লাহ বলবেন, এবং সেই সাথে দেশের মানুষের কি করে উপকার হয়, দেশের মানুষের কি করে উন্নতি হয়, ওনারা সেই ব্যাপারে কনস্ট্রাকটিভ থাকবেন। সেটা না করে ডিস্ট্রাকটিভ কর্মকাণ্ড, ডিস্ট্রাকটিভ কথাবার্তা যদি বলেন, এটা সেটার সময় না। আপনি জানেন যে আপনার যদি এই বিষয়ে কোনো বলবার থাকে। জি, আমাকে যদি একটু সময় দেন, আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আমার অবস্থানটা ক্লিয়ার করি। প্রথম কথা, আমাদের সাথে আরেকজন যিনি অতিথি আছেন, যদিও তাকে আমি দেখতে পাচ্ছি না, তার জন্য আমার একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন, সংবিধানকে বদলাতে হবে এই ব্যাপারে কিন্তু সরকার এবং বিরোধী দল কারো কিন্তু দ্বিমত নাই, এবং এটার কারণগুলো পরিষ্কার। দেখেন, এই যে গুমগুলোকে করা হয়েছিল, আয়না ঘরে রাখা হয়েছিল, আমাদের জানলে অবাক লাগবে যে এগুলো কিন্তু সংবিধান মেনেই করা হয়েছে। প্রত্যেক 6 মাস পর পর এটার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে সংবিধান মেনেই আমার দেশের একজন অপরাধী কি নিরপরাধ সেই বিচারে আমি পরে যাচ্ছি, কিন্তু তাকে লুকিয়ে রাখা হয়েছে এবং সরকারি বাহিনীর ছত্র ছায়াতে বাংলাদেশের মধ্যে রাজধানীতেই লুকিয়ে রাখা হয়েছে সংবিধান মেনে। তাহলে সংবিধান বদলানো তো দরকার। একজন ইলিয়াস আলীর জন্য যেরকম দরকার, একজন ব্যারিস্টার আরমানের জন্য যেরকম দরকার, একজন হুম্মাম কাদের চৌধুরীর জন্য দরকার। আমরা আর বাংলাদেশে এটি দেখতে চাই না। সংবিধানকে বদলাতে হবে, কারণ সংবিধানে এখনো রয়ে গেছে যে প্রত্যেকটি সরকারি অফিসে কার কার ছবি টানাতে হবে, এবং বঙ্গবন্ধুর পরিবার যেখানে থাকুক, আমি ভাষাটা বলছি সংবিধানে যেভাবে লেখা আছে সেটাকে কোট করে, বঙ্গবন্ধুর পরিবার পৃথিবীর যেখানে থাকুক তাদেরকে কি কি রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় খরচে দিতে হবে সেটা লেখা আছে। তাহলে আমাদেরকে সংবিধানের এই জায়গাটাতে নজর দিতে হবে। হ্যাঁ, আর 10টা ইস্যু আছে, সেটাকে আমি আনইম্পর্টেন্ট বলছি না, কিন্তু এটাকে কিন্তু এড়িয়ে গেলে চলবে না। এই ব্যাপারে আমার মনে হয় সরকার বিরোধী দলের কোনো দ্বিমত নাই। পয়েন্টটা হচ্ছে, যেমন ধরেন এখন যারা 350 জন সংসদ সদস্য আছেন, আমি যদি 348 জন বলি, 2 জন এখনো আসছেন না, শপথ নেননি,
সেই 348 জন যদি হ্যাঁ বলেন তাহলে এর অনেকগুলো জায়গা ঠিক করা যাবে না। সমস্যাটা হচ্ছে ফেসিস্ট 15তম সংশোধনীর মাধ্যমে এই সর্বনাশটা করে গিয়েছেন, এই জন্যই আমরা সংস্কারের কথা বলছিলাম। যাক সে কথা। এখন আরেকটা কথা, একটু ব্যাপার আছে যে যে কোনো যৌক্তিক সমালোচনা সরকার মেনে নেবে, এই কথাটা শুনতে সুন্দর, কিন্তু সেই কথাটি যৌক্তিক কিনা সেই সিদ্ধান্তটা কে নেবে এটা একটা ব্যাপার। দেখেন, আমরা বারবার বলেছি যে সরকার এই যেসব ব্যাপারে আন্তরিক সেসব ব্যাপারে আমরা সহযোগিতা করব, এবং আমার মনে হয় এতদিনে প্রধানমন্ত্রী সহ বাকিদের কাছেও এই জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, এবং পরিষ্কার হয়ে গেছে যে কনস্ট্রাকটিভ জায়গাগুলোতে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এবং যত জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে ডাকা হয়েছে, এমনকি ডাকাও হয়নি, আমরা সহযোগিতা করেছি। কিন্তু সরকারের ভেতরে যদি একটা ভীতি এভাবে তৈরি হয় যে বিরোধী মতকে আমরা সহ্য করব না, অথবা রাজনৈতিক দ্বিমতকে আমরা জায়গা দেব না, আমি বলছি না যে এই জায়গাটা তৈরি হয়েছে, আমি সম্ভাবনা বলছি, তাহলে কিন্তু আমরা আবার পেছন দিকে চলে যাচ্ছি, তাই না? এই যেমন ধরেন, আমি সম্ভাবনাটাই একটা ছোট্ট কিভাবে আসলো উদাহরণ দিই। আপনাদের মধ্যে? আসছি। যেমন ধরেন, আমরা বাজেটকে কিন্তু ক্রিটিসাইজ করার জন্য না, আমরা বাজেটকে হেল্প করার জন্য সুপারিশ হিসেবে একটি ছায়া বাজেট প্রকাশ করেছি। এটাকে নিয়ে আমি নিজেই যে পরিমাণ ঠাট্টা বিদ্রুপ দেখছি যে ওনারা নাকি ছায়া বাজেট করেছে, সেটা সংসদে বা সংসদের বাইরে দুই জায়গাতেই বলা হচ্ছে, আমরা একটু শকড। ব্যাপারটা কিন্তু এটা ছিল না যে আমি এটাকে বিপক্ষে তা করিয়েছি, না, এটা সাপোর্টিভ। চাইলেই যে কেউ এখন, এবং আমরা বোঝাতে পারবো যে কেন স্বাস্থ্য খাতে কেন শিক্ষা খাতে 2% দেওয়া যাচ্ছে, আর কেন আমি এটাকে দেখিয়েছি 2.3% কেন দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, এবং আমি ইনকামের সোর্স গুলোকে কিভাবে সর্ট করেছি। এটা কিন্তু ক্রিটিসাইজ করার জন্য না, এটা হেল্প করার জন্য। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে যৌক্তিক সমালোচনা কিনা সেটার জন্য কিন্তু একটা সহনশীলতা দরকার, এবং আমরা আশা করব যে সরকার সেই সহনশীলতাটুকু দেখাবেন। হ্যাঁ, আর 15 বছরে 17 বছরে কে কোথায় ছিল, রাজপথে ছিল কিনা, এটার তো অসংখ্য জায়গা আছে। কিন্তু আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে, দেখেন, আপা বলছেন যে এখানে জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, আমরা কিন্তু এবার 2টা ভোট দেখেছি, এবং সেই ভোটটাতে যত পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিয়েছে তার চাইতে 20% মানুষ বেশি ভোট দিয়েছে যে তারা সংবিধানের সংস্কার চায়। সুতরাং জনগণের ম্যান্ডেটের প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে আমাদেরকে এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে যে এই জায়গায় আমাদের অবস্থান কি। ইতিমধ্যে 2-3 জন এটা বলেই ফেলেছেন যে আমরা তখন একমত হয়েছি, নইলে নির্বাচনটা দেয়া যেত না, তাহলে ক্ষমতা গ্রহণটাও পিছিয়ে যেত। হ্যাঁ, তো এখানে কিন্তু আসলে রাজনৈতিক সদিচ্ছা দেখা যায় না। তো এই জায়গাগুলোকে রেখে আমরা সামনে যাওয়ার পথটাকে কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরও আমি বলবো, নাসরিন মুন্নি, রাজনৈতিক জি। সদিচ্ছা আপনাদের মধ্যে দেখতে পান না বিরোধী দল। মোস্তফা মামুন, তর্ক কিন্তু আবারও সেই একই জায়গায় ঘুরে ফিরে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি যদিও এইসব জায়গায় আসলে পলিটিক্যাল পার্সন যারা আছে তাদের সঙ্গে কন্টেস্ট করতে চাই না। মানে তারা আসলে তাদের মতো করে বলবেন, তাদের একটা আদর্শ আছে, ওর মধ্যেই তাদের থাকতে হবে। আমরা যেমন নানা রকম কথা বলতে পারি, তারা সেটা বলতে পারেন না 2টা কারণে। প্রথম, তাদের দলীয় যে সীমানা আছে সেটাও আছে, প্লাস ওনারা তো এই আদর্শটাই বিশ্বাস করেন। ফলে তাদের সঙ্গে এইসব জায়গায় আর্গুমেন্ট করাটা আসলে কখনো কোনো তাদেরকে আসলে একটা আনকমফোর্টেবল জায়গায় ঠেলে দেওয়া। তবুও আমি বলি, ওনারা যারা বলছেন অবশ্যই গুরুত্বপূর্ণ, এই সব কিছুর বিচার হতে হবে, এগুলো আমরা চাই না বলেই তো আসলে পরিবর্তনের স্বপ্ন, চেষ্টা, সেটা বাস্তবায়ন এবং সেটার উপর নতুন দিকে চলার চিন্তা। কিন্তু সংবিধানে লেখা থাকলেই যে হয়ে যাবে, পৃথিবীতে সবচেয়ে বেশি জায়গাটাতে আইন আছে সংখ্যার দিক দিয়ে, সেটার মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু এই বাংলাদেশে আইন লঙ্ঘনের, আইনের প্রয়োগ কোথায়, বাস্তবতা কোথায়? বা সংবিধানে কি লেখা ছিল যে এটা করা যাবে, গুম করা যাবে, এইটা কি লেখা আছে? এখন নাই। তো নাই যখন, তো হয়েছে তো, তাই না? তো এর ফলে আইন করা, সংসদ করা, সংবিধান করা, এগুলো নিয়ে আসলে এগুলোর মধ্য দিয়ে বদলাবে না, বদলাবে চর্চার মধ্য দিয়ে, বদলাবে চিন্তার মধ্য দিয়ে, বদলাবে রাজনৈতিক সহিষ্ণুতার মধ্য দিয়ে, বদলাবে বেসিক বিষয়ে রাজনৈতিক দলগুলো যখন একমত হবে, অপোনেন্টকে, এখনকার বিরোধী দলকে দমন না করা, তারপর হচ্ছে দুর্বলের প্রতি আক্রমণ না করা, পুলিশ বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের ভাড়াটে বাহিনী হিসেবে করা, এগুলোর জন্য সংবিধান সংশোধন, আমি জানি না যে মানে সংবিধানের পার্ট হয়তো আমাদের নানা রকম হতে পারে, এগুলো তো সবগুলোর জন্য সংবিধান বদলানোর দরকার নেই। প্র্যাকটিস দরকার, চর্চা দরকার, চিন্তা দরকার, সহিষ্ণুতা দরকার, আলোচনা দরকার, ইন্টেলেকচুয়ালিটির দরকার, রাজনীতি এইসবের চর্চা গুরুত্বপূর্ণ। সো আমি যেটা মনে করছি যে আমার পয়েন্ট হচ্ছে
কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা তাদের প্রতি না। আমার বক্তব্য হচ্ছে সব সময় আমরা দেখে আসছি, মানে এটা কি আমাদের জন্য কোনো লজ্জার বিষয় না যে আমরা এখনও ধরেন বাংলাদেশ না, আপনি থার্ড দেশের কেউ যদি এসব আমাদের আলোচনা শুনে তারা বেশ বিস্মিত হবে যে এরা এখন কোথায় পড়েছে, কীসব নিয়ে আলোচনা করছে। মানে বিষয়টা হচ্ছে একটা দেশ এত বছর পর এসে আমরা আমাদের কনস্টিটিউশন কী করা উচিত না উচিত ডিবেট হচ্ছে। নিশ্চয়ই যারা করছেন তারা ঠিকই করছেন, হয়তো তাদের জায়গায় তারা প্রত্যেকটি সবার যুক্তি আছে, পৃথিবীর সব বিষয়ে আসলে যুক্তি থাকে। কিন্তু এটা কালেকটিভলি যদি আমরা চিন্তা করি, আমরা যদি বিষয়টার বাইরে গিয়ে চিন্তা করি, তাহলে আপনি চিন্তা করেন যে মানুষটার জীবনে যখন টিসিবির লাইনে যখন আমি দাঁড়িয়ে থেকে মানুষকে দৌড়াতে দেখি, যখন আমি হামের শিশু মৃত্যু দেখি, সেই সব ছবি যখন আমি দেখি, যখন আমি দেখতে পাই যে সেই আগের মতোই রাজনৈতিক নিপীড়ন চলছে, যখন আমি দেখতে পাই পুলিশ অসহিষ্ণু মানুষ পুলিশের উপর আক্রমণ করছে, যখন আমি দেখতে পাই নিরাপত্তাহীনতা, আমি বাসা থেকে যাব, এখান থেকে যে যাবো সেই নিরাপত্তাহীনতা যখন আমি দেখতে পাই, অনেক মানুষ সেই নিরাপত্তাহীনতায় থাকে, বাজারে গেলে দাম নিয়ে যখন মানুষ চিন্তা করে। কালকেই এই মহাখালী, আপনার এখানে মহাখালী রাস্তায় আটকেছে, আমি সেই ছবিটা দেখেছি, কি ভয়ঙ্কর অবস্থা, তাদের চাকরি নেই, তারা বলছে আমাদের পেট চলছে না আমাদের কাছে। সেই মানুষগুলো তো এই দেশের সংখ্যাগরিষ্ঠ এবং দিন দিন সেটা আরও বাড়ছে। কেন বাড়ছে এই প্রশ্নটা করেন। এবং আমার হচ্ছে যারা রাজনীতি করেন তারা কিন্তু এই সব কিছুর জন্য তাদেরকে আসলে তাদেরকে দিকে আঙুল উঠবে, তাদেরকে জবাব দিতে হবে। সেই জবাবটা দেয়া, সেই চিন্তাটা করা, সেগুলোর বিষয়ে আমরা কিন্তু দেখতে পাই না। সেগুলো সেকেন্ডারি ছিল বলে আমাদের ছিল এবং সেকেন্ডারি। এবং আমার পয়েন্ট যেটা সবসময় মনে করি, আমাদের চিন্তায় মানুষ অনেক অগুরুত্বপূর্ণ, ব্যক্তি মানুষ অনেক অগুরুত্বপূর্ণ, প্রান্তিক মানুষ অনেক অগুরুত্বপূর্ণ। আমাদের আলোচনায় আসলে তত্ত্ব, থিওরি, ইতিহাস এইসব গুরুত্বপূর্ণ। এবং ওনারা এইটা এখানে করছেন, সংসদেও করছেন। সেই নেতার বন্দনা, সেই পুরনো কথা কি বদলালো বলেন, কি বদলালো? আজ থেকে 10 বছর পরে এই আলোচনা যদি এরকম থাকে, ওনারা থাকবেন না। এবং ঘটনা হচ্ছে কি, ওনারা তখন দর্শকরা যখন দেখবেন তখন ওনাদের এগুলো ভালো লাগবে না। তো আমার পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো রাজনীতির বিরুদ্ধে না, আমি সেটা কন্টেস্টও করতে চাই না। এই দ্বিদলীয় ত্রিদলীয় ফ্রেম এগুলো হচ্ছে তাদের বিষয়ে, তারা তর্ক করুন। তা আমাদের জায়গা থেকে আমরা হতাশা প্রকাশ করব। আমরা মনে করব যে এই আলোচনার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় পেছনে চলে যাচ্ছে, এই আলোচনাগুলো প্রাধান্য পাচ্ছে। এই দুঃখবোধ আমাদের ছিল, আছে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি, ওনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি ভবিষ্যতেও থাকবে। বাস, মানে রাজনৈতিক আসলে পরিবর্তন না 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 এইটা ওনারা তো বলতেন সব বদলে ফেলেছি। কিন্তু আমি যদি আজকেও আমি বলি এমন করে ঘটনা ঘটাতে পারবো, এটা বাংলাদেশে 50 বছরে ঘটছে। এবং এই যদি থাকে জায়গা, তাহলে আগামী 50 বছর ঘটবে। তো তাহলে কি হলো, তাহলে কিসের এসব কিছু? এই আয়োজন ওনাদেরকে প্রশ্ন করতে হবে যে মানুষ যা ছিল তার চেয়ে বেটার আছে কিনা, মানুষ তার চেয়ে নিরাপদ আছে কিনা, মানুষ তার চেয়ে ভালো জীবন দিকে যাচ্ছে কিনা। এইগুলো প্রশ্নগুলো নিজের কাছে আমার মনে হয় মাঝে মধ্যে করা উচিত। দলীয় ফোরামে এগুলো নিয়ে আলাপ করা উচিত। নেতা নেত্রীর বন্দনা, অতীত, ইতিহাস, শিক্ষা এগুলো করার পাশাপাশি এই প্রশ্নগুলো যদি করেন, শুনবেন। এবং হয় কি, যখন ওই রাস্তায় থাকলে ওনারা শুনতে পান, রাস্তায় যখন ওই সংসদে চলে যান, যখন গাড়িতে ঢুকে যান, তখন না ওই জায়গাগুলো আসলে পৌঁছায় না। দুটো কারণে ওনাদেরকেও আসলে অনেকে এই জিনিসগুলো ধরিয়ে দেয় না। এই যে আজকে আলোচনা করছেন, ওনাদের দলীয় ফোরামে এগুলো হয়তো ভালো যে এটাই দলের অবস্থান শক্তভাবে ব্যাখ্যা করেছেন, ফলে ওনারাও কিন্তু একটা সবাই ইলিউশনের মধ্যে থাকেন। আমাদের টপ লিডারশিপ থাকেন, টপ লিডারশিপকে ওনারা প্রশংসা করেন, ঠিক আছে, আবার ওনাদেরকে প্রশংসা করে ওনাদের কর্মীরা। ফলে এই যে সাইকেল, এর বাইরে এই কর্মী, তীব্র কর্মী, উগ্র কর্মী, নম্র কর্মী, এদের বাইরে যে বিশাল জনগোষ্ঠী, এটা না আড়ালেই থাকে। এবং আমরা সেই আড়ালের কথা বলতে গেলে মাঝে মধ্যে ওনাদের সঙ্গে কনফ্রন্টেশন তৈরি হয়, কিন্তু সেই কনফ্রন্টেশনের কোনো ফল আমরা দেখতে পাই না। ফলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় ওকে চলো, হতাশা তৈরি হয়ে যায় আসলে হতাশা তৈরি না জনগণ হিসেবে। আশাবাদী হতে চাই, কিন্তু আশাবাদী হওয়ার জন্যই হতাশ হতে হয়। ফাহিম নাসরিন মুন্নী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সংযুক্ত করতে পেরেছি আমরা। জি না, আমি তো শুনছি, একটু শুনলাম আমার সাংবাদিক ভাইয়ের কথা। তো আমি ওনাকে খুব বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই যে গত 17 বছর তাদের যে ভূমিকাটা ছিল সেটাকে উনি কিভাবে মূল্যায়ন করছেন? গত 17 বছর ভয়ের যে সংস্কৃতি ছিল, যেই বন্দনা ছিল, যেই তাবেদারি ছিল, গত 17 বছরে আইনের শাসন ছিল কিনা, গণতন্ত্র ছিল কিনা, ভোট হয়েছে কিনা, নির্বাচন হয়েছে কিনা, উনি কি তার থেকে বেটার? গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের পরে এই যে একটা সরকার গঠিত হয়েছে, সেটাকে বেটার মনে করছেন না? যদি না করে থাকেন, তাহলে ওনার পুরনো বস্তা পচা রাজনীতি কি উনি দেখছেন? আমাদের পিএম ওনাদের ডেকে উনি কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, গণমাধ্যম আপনারা আপনাদের মতন করে কথা বলেন, আপনাদের কেউ কণ্ঠরোধ করেছে? আপনাদের কেউ গলা চেপে ধরেছে? কোনো মানুষের এখন
কণ্ঠরোধ করা হয়েছে, মত প্রকাশে বাধা দেয়া কি হয়েছে, সভা কি করতে দেয়া হচ্ছে না? আমরা তো ভাই কিছু এগুলো করতে পারিনি। যতগুলো কথা আপনাকে বললাম, আমরা তো বাসায় থাকতে পারিনি। আমরা তো মামলা, মোকদ্দমা, হামলা, নির্যাতন, গুম, খুনে জর্জরিত ছিলাম। কাজেই আলহামদুলিল্লাহ বলেন, বেটার আছি। এবং আপনারা আমাদের সাথে থাকবেন চতুর্থ স্তম্ভ, নাকি আপনারা 17 বছর চাঁদের দেশে চলে গিয়েছিলেন? তো আশা করব এবার মাটিতে নেমে আসবেন মঙ্গল গ্রহ থেকে, এবং এলিয়েনের চোখ দিয়ে নয়, মানুষের চোখ দিয়ে আমাদেরকে দেখবেন, সাধারণ মানুষের মতন আমাদেরকে বলবেন। আমরা চেষ্টা করছি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ যে স্বৈরাচারটা অর্থনীতি সহ প্রত্যেকটা জিনিস, ব্যাংক, বীমা, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গিয়েছিল, সেখান থেকে ভাই একেবারে রাতারাতি আলাদিনের চেরাগ তো কেউ পায় নাই। আমরা তো আলাদিনের চেরাগ ঘষে কোনো আলাদিনের সেই দৈত্য আনতে পারছি না। আমরা তো চেষ্টা করছি, আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা সেখানে ভাই আমাদের প্রয়োজন আছে। আপনারা সেটাই করবেন ইনশাল্লাহ, আমরা সেটাই আশা করি। আমি বলবো? জি অবশ্যই। না ঠিক আছে, উনি যে পয়েন্টগুলো বললেন আমার আসলে পয়েন্টটা সেটা ছিল না। আমার পয়েন্ট হচ্ছে যে আমরা পরিবর্তন চাই, আমরা অগ্রগতি চাই, কিন্তু আমরা সেই বৃত্তটা দেখতে পাই এই তর্ক বিতর্ক, এই যে সংস্কার সংশোধন, এই শব্দ নিয়ে তর্ক বিতর্ক, সেটা নিয়ে আমার পয়েন্ট। এবং উনি যে পয়েন্টটা বললেন যে গত 17 বছরের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা ছিল, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, গোয়েন্দা সংস্থা দিয়ে চালানো হয়েছে, এবং ওনাদের লেভেলে না হলেও, ওনাদের মতো ওনারা যদি প্রত্যক্ষ রাজনীতি করতেন, সাফারিংস ওনাদের বেশি, ওনাদের লেভেলে না হলেও মিডিয়ার সাফারিংস হয়েছে, এবং সেই সাফারিংসের শিকার কম বেশি অনেকেই হয়েছে। কিন্তু এর মধ্যেও কেউ কেউ চেষ্টা করেছে, এর মধ্যেও কেউ কেউ ওই সময় চেষ্টা করেছে, সেই চেষ্টার অংশটুকু আছে। তাদের দলের তাদের খবর ছাপতে গিয়ে অনেকে বিপাকে পড়েছে, অনেকে আক্রান্ত হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। সংখ্যাটা অত উল্লেখযোগ্য ছিল না, এবং সাংবাদিকতার জায়গায় অনেক সংকট ছিল, সেইটা আসলে অস্বীকারের উপায় নেই। সাংবাদিকতা অনেক ক্ষেত্রেই লেজুর বৃত্তি দ্বারা আক্রান্ত ছিল। কিন্তু আমি তার সঙ্গে বিনীতভাবে যোগ করতে চাই, আমরা ওই তখনও সেটা পছন্দ করিনি, এখনও পছন্দ করছি না। এখনও দেখি যে আপনাদের ওই সাংবাদিকতার জায়গায় ওই বন্দনা স্তুতি করার চেষ্টা, সেই রকম সাংবাদিকতা রাজনৈতিক পরিচয় দিয়ে সাংবাদিকতা দখল নেওয়ার চেষ্টা, এগুলো কিন্তু চলছে, এগুলো কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। তো আমি আশা করব উনি যেটা বললেন, উনি এই বিষয়গুলো রোধ করার ক্ষেত্রে সাংবাদিকের জন্য সেরকম না হয়ে উঠতে পারে যে ধরনের সাংবাদিক। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, এটা ট্রু যে গত কয়েক মাসে কিন্তু আমরা সাংবাদিকতার ক্ষেত্রে যে বাধার মুখোমুখি আগে হয়েছি, সেটা আসলে সেইভাবে আমি তখনও করেছি, এখনও করেছি, সেই বাধা আসলে আমরা মুখোমুখি হইনি। আমার জায়গা থেকে কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সেইগুলো আসলে স্থানীয় পর্যায়ে, কিন্তু দলীয় পর্যায়ে থেকে, কেন্দ্রীয় পর্যায়ে থেকে সেটা হয়নি। সেটা আমরা বেটার সিচুয়েশন আছে, এবং তাদের সময়ে আগের যে দুইটা সরকারের সময়ও কিন্তু তুলনামূলক সাংবাদিকরা বেটার ছিল, তার চর্চা হয়েছে, এটাও স্বীকারের উপায় নেই। এবং এটা আমরা যদি স্বীকার না করি, এটা আসলে ইট উইল বি লাই। তো আমরা সেটা করছি না, কিন্তু আমরা চাই ওই জায়গায় যে কিছু চর্চা, চিন্তা, ওই রাজনৈতিক পরিচয়ে সাংবাদিকতায় ব্যবহার করা, যেহেতু উনি সাংবাদিকতার প্রসঙ্গে এনেছেন, সেজন্য আমি বললাম সেগুলো কিন্তু আসলে এখনও কোনো ক্ষেত্রে কোনো পর্যায়ে চলছে। আমরা আশা করব তারা এইটার ক্ষেত্রেও ওনারা সতর্ক থাকবেন, কারণ ওনাদের প্রশ্রয় অনেক ক্ষেত্রে এটাকে বাড়ায়। ওনাদের বন্দনার মাধ্যমে যদি মানুষকে ক্ষমতায়িত করা হয় বা সুযোগ পায়, তখন বন্দনা গেটটা আরও বাড়ে। ফলে যারা বন্দনা করে 10টা তাদেরই বেশি ডেফিনেটলি, কিন্তু একই সঙ্গে বন্দনা যারা গ্রহণ করেন তারাও আসলে ওই কালচারটা তৈরি করলে আমার মনে হয় যে সেটা সবার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমরাও পুরোপুরি চাই সাংবাদিকতার চর্চা করতে। সেই চর্চার জায়গাটা যদি তারা যেভাবে নিশ্চিত করেন, তাহলে নিশ্চয়ই সেটা আমাদের জন্য ভালো হবে। তবে এটা সত্যি যে তুলনামূলক বিচারে আমরা এই গত কয়েক মাসে এই সরকার আসার পর তুলনামূলক বিচারে আমরা অবশ্যই বলবো যে আমরা সাংবাদিকতার ক্ষেত্রে আমরা সুযোগটা পাচ্ছি। আমাদের যে কেউ বাধা দিচ্ছে, কেউ ইয়ে করছে, এটা অন্যভাবে অন্যরকম জিনিসপত্র হচ্ছে, প্রভাবের চেষ্টা হচ্ছে, সেটা স্থানীয়ভাবে, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমি অন্তত এখনও সেরকম কোনো কিছু ফেস করিনি, বা সেরকম কিছু কেউ ফেস করছে, এই বিষয়টা ওরকম না। এবং আমি তো বললামই যে তাদের এই জায়গাটাতে তাদের ধন্যবাদ দিতে হবে অবশ্যই। মারিয়া মমতাজ, আপনার কাছে যদি জানতে চাই, সেটি হচ্ছে যে যুগান্তরে একটি খবর এসছে যে বিএনপি, জামায়াত এবং এনসিপি আপনাদের ভেতরকার এরকম নানা ধরনের যে বিরোধ হোক, সমালোচনা হোক, আলোচনা হোক, এর মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের রাজনীতি করবার একটি সুযোগ পাচ্ছে। সেই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি অভিযোগের তীর আপনাদের দিকেই থাকে, বিরোধী দলের পক্ষে থাকে। আপনারা সরকারকে সহযোগিতা করছেন না বলেই কিন্তু এখানে এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে আমরা দেখছি যে হঠাৎ করে মিছিল বের করছে,
সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের বক্তব্য আমরা শুনছি, সত্য মিথ্যা যেরকমই হোক না কেন, কিন্তু সেটি নির্বাচনের আগের থেকে এখন অনেক বেড়েছে। এই দায়টা অনেকটা আপনাদের উপর এসে পড়ছে। বিভিন্ন যদি আমরা সূত্র ধরে কথাটা বলি, যে বিরোধী দলের অসহযোগিতার কারণেই হচ্ছে এই সুযোগটি আসলে তৈরি হচ্ছে। মমতাজ, বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল। জি। দেখেন, এই অভিযোগটা যদি কেউ করে, আমি হয়তো এটার ব্যাখ্যা তার কাছেই জানতে চাইবো, কিন্তু আমার অবজারভেশন এর ঠিক উল্টো। আপনি দেখেন, গত সপ্তাহেও বাংলাদেশে বেশ কিছু জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন দুটোই মিছিল করার চেষ্টা করেছে, এবং কোনো কোনো জায়গায় শিবির ছাত্রদল একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করেছে, অথবা তারা হামলা করার চেষ্টা, যুব দলের এক নেতার উপর হামলা করার চেষ্টা করেছিলেন। পরে শিবিরের ছাত্ররা খবর পেয়ে সেখানে গিয়ে সাহায্য করেছেন, এবং তারা পরবর্তীতে পালাতে বাধ্য হয়। তো আমার কাছে এই প্রশ্নটাকে খুবই অ্যাবসার্ড মনে হয়। বরং আমার কাছে মনে হয় এই প্রশ্নটি দিয়ে ইচ্ছাকৃতভাবেই তাদেরকে আবার প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হচ্ছে, যেটা তারা বাংলাদেশে সুযোগ পাচ্ছে না, সেটা ইউকেতে গিয়ে করছে। তারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। এটাতে শুধু বাংলাদেশে তাদের একটা দল না, সেই দেশের বাংলাদেশি কমিউনিটিটাকে খারাপ করা হচ্ছে। সেখানে ডেলিগেশনে একজন এনসিপি নেতা, এনসিপির এমপি ছিলেন, শিবিরের একজন নেতা ছিলেন, বিএনপির একজন নেতা ছিলেন। সবকিছু মিলে আসলে এই জায়গাটাতে জোর করে আমার মনে হচ্ছে তাদেরকে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন এখানে একটা কথা হচ্ছে কি, দেখেন, একটা দলের একটা নেতৃস্থানীয় পর্যায়ের কিছু মানুষ পালিয়ে গেছেন, এবং খুব উদ্দেশ্যমূলকভাবে তারা পারিবারিক সদস্যদেরকেই জানিয়ে পালিয়ে গেছেন, বাকি কাউকে আগে থেকে জানানো নাই। এবং তাদের সমস্ত নেতাকর্মীরা এখনো দেশে আছে, এবং তারা বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ করছে, কারণ তাদেরকে এই ধরনের কাজেরই নির্দেশনা দেওয়া হচ্ছে। তারা যদি নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসেন, বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা আসবো, মানুষের কাছে আসবো, আমরা আবার ভালো কাজ করে মানুষকে যে মন জয় করার চেষ্টা করবো, তাতে তো কারোরই কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু সেটা না করে তারা যে আবার এই যে মারামারি রাজনীতিটাকে বেছে নিচ্ছেন, প্রত্যেকটা মানুষকে তো সারাক্ষণ পুলিশ গিয়ে পাহারা দেবে না। এইটা থেকেই আসলে তাদের যে চরিত্রের কারণে তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি আবারও বলছি যে এখানে অমুক দায়ী, এটার কারণে অমুক দল পুনর্বাসিত হতে পারছে, এই ধরনের কথা বলার আগে যথেষ্ট রকম প্রমাণ নিয়ে কথা বলা উচিত। আপনার কাছে মনে হচ্ছে যে এটা আসলে বিরোধী দলকে এক ধরনের সমালোচনার মুখে ফেলবার জন্য? শুধু বিরোধী দলকে না, যাকেই ব্লেম করা হোক, এটা আপনি বিএনপি কে বলতে পারেন, জামাতকে বলতে পারেন, এনসিপি কে বলতে পারেন, একবার এক একজনকে ব্লেম করার মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক করা হচ্ছে। আমি ওই জায়গাটাতে কথা বলতে চাই। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, আপনিও কি মনে করেন যে এই ধরনের কথা বলে তাদেরকে প্রাসঙ্গিক করা হচ্ছে এবং তারা এক ধরনের সুযোগ আসলে পেয়ে যাচ্ছে? আমরা তো জামাতের গলায় বেশ একটা নরম সুর দেখেছি নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে, যে কাউকেই তারা খুব দুঃখ দিতে চান না। এখন আওয়ামী লীগ তো এমন দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা যে পাচার করে নিয়ে গেছে। এখন ভারত, আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বহু দেশে তারা যেহেতু ছড়িয়ে আছে, টাকা আছে, তো তারা বিভিন্নভাবে নাশকতা, বিভিন্নভাবে অস্থিতিশীল করতে চাইবে। এটাই তো স্বাভাবিক। কারণ আওয়ামী লীগের দেখেন যিনি প্রধান ছিলেন, উনি কি করেছেন? উনি তো এমন ভাবে গেছেন যে ওনার ফ্যামিলির অনেক মানুষকেই এমপি বানিয়েছিলেন। এখন ওনার যারা একেবারে ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন ছিল, তাদের সবাইকেই উনি কিন্তু সেফ এক্সিট নিয়ে চলে যেতে বলেছেন। কিন্তু ওনার দলের আরো যে লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী কোথায়? তারা তো অনেকেই দেশে আছেন। তো ওনাদের যারা এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে, আমি তো বলবো তারা হাজার হাজার মানুষের গুমের পক্ষে কথা বলছে, তারা হাজার হাজার মানুষের খুনের পক্ষে কথা বলছে, তারা আমাদের দেশনেত্রী সহ এই যে যত মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, তারা তাদের পক্ষে কথা বলছে। তারা আইনকে অস্ত্রের মতো ব্যবহার করে, আইন দিয়ে তারা আমাদের জীবন দুর্বিষহ করে ফেলেছিল। সেটা তো আপনারা সবাই দেখেছেন। 1300-1400 মানুষের রক্তের মানে পরে যেই গণ অভ্যুত্থানটা, সেখানেও এটার প্রতিপক্ষ কারা? এখানে ফ্যাসিবাদ, যারা স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার, ভয়ঙ্কর একটা রাজনীতি নামে তারা যারা মানুষকে খুন করেছে, মানুষকে গুম করেছে,
মাদেরকে সন্তান হারা করেছে, স্ত্রীদেরকে স্বামী হারা করেছে। তো এইরকম স্বামী সন্তান সবাই মিলে তাদের যে অভিশাপ, এটাতেই তো আওয়ামী লীগের আমি মনে করি শেষ হয়ে যাওয়ার কথা। আর তাদের কর্মকাণ্ড তো আইনগতভাবে নিষিদ্ধ আছে। বাংলাদেশের মানুষই তো এটার সবচাইতে বড় আপনার একটা নিয়ামক শক্তি, যে তারা কোনোদিন কবে কখন রাজনীতিতে তাদেরকে করতে দেবে কি দেবে না। কারণ এটা তো বাংলাদেশের মানুষ জনগণের সিদ্ধান্ত, এটা তো আর অন্য কেউ আমি আপনি আমরা যেটাই বলি, এখন পটভূমি একটা তৈরি তারা করতে চাইবে আওয়ামী লীগ। তারা আমাদের আপনাদেরকে খুব সুখে শান্তিতে থাকতে দেবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ তাদের যারা আছে তারা তো বসেই আছে, তারা তো কখনো কখনো মাথা তুলে তারা তো চেষ্টা করছে উকি ঝুঁকি দিতে। তা একটা টাইমে তারা তো আর নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা তো উধাও হয়ে যায়নি। এখন হয়তো একটু লো প্রোফাইল মেনটেন করছে। সেই জায়গায় বিরোধী দলের বক্তব্য হচ্ছে এরকম যে তারা যে আবার মাথা চারা দিয়ে উঠছে, সেই জায়গাটাতে সরকার অনেক নমনীয় অবস্থানে আছে। কারণ আমরা এর আগে দেখেছি যে নোয়াখালীতে মিছিল হয়েছে পর্যন্ত, এবং সেখানে যিনি পুলিশের কর্মকর্তা ছিলেন তিনি খুব একটা সেখানে সক্রিয় ভূমিকা পালন করেননি, তাদেরকে সেই মিছিল করতে দিয়েছেন। হ্যাঁ দেখেন, পুলিশের কথা 17 বছরে পুলিশে কারা ছিল, লক্ষ লক্ষ পুলিশে কারা গিয়েছিল 17 বছরে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা ছাড়া আর কারো 14 জেনারেশনে অন্য কিছু থাকলে তারা কি যেতে পেরেছে? যদি বিএনপির কেউ হয়, আমাদের তো চাকরি শেষ, ব্যবসা শেষ, বাড়িঘর শেষ, জীবনই শেষ করে দিয়েছিল। কাজেই পুলিশ ও অসম্ভব রাজনৈতিকরণ পুলিশকে করা হয়েছিল, পেশাদারিত্বের কিছুই ছিল না। তাদের মনস্তাত্ত্বিক, তারা মানসিক ভাবেও আপনি দেখেছেন গণ অভ্যুত্থানের পরে যে রকম নির্যাতন অত্যাচার যেহেতু তারা করেছে অতীতে, সেখানে তাদের একটু মরাল ওয়াজ ভেরি লো, সেটা ছিল। এখন একটা নির্বাচিত সরকার যেহেতু এসেছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা চেষ্টা করছে, আমাদের যারা দায়িত্বে আছেন চেষ্টা করছেন। তবে এটা আপনার ম্যাজিক না, এখানে কোনো জাদুকর নেই, হুডিনি নেই। কাজেই এখানে আপনার ইট উইল টেক সাম টাইম যে তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে তাদের মনোজগৎ সহ তাদের পেশাদারিত্ব রাজনীতিকরণ থেকে বেরিয়ে এসে তাদেরকে সত্যিকার অর্থে পুলিশিং, যেটা যে জনগণের বন্ধু হও, জনগণের কথা বোঝো, সেটা ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এখনো কিছুটা বেটার হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বারবার বলেছি, দেখেছেন খালি মব ভায়োলেন্স, সেখানেও কারা করেছে, কেন কমেনি মব ভায়োলেন্স, তো এখনো কমেনি। অনেক কমে না স্ট্যাটিস্টিক্সটা আপনি যদি দেখেন অবশ্যই কমেছে, নিশ্চয়ই কমেছে। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন যদি, এখন তখন যেমন যখন তখন দেখেছেন ডেইলি স্টারে, উদীচিতে, প্রথম আলোতে, সেটা কি এখন দেখেছেন গত 4 মাসে? সেরকম কিছু কি দেখেছেন? খুব বড় কিছু না, সেটাকে খুব ভীষণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বারবার বলেছেন যে এটা আমরা করতে দিব না। তবে এটা একটু হয়তো সময় লাগছে তাদের পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং সেই সাথে কিছু চেঞ্জ। এমন তো না যে লাখখানেক তাদেরকে একেবারে অ্যাট এ টাইম আপনার বদলে দেয়া যায়, এটা পসিবল না প্র্যাকটিক্যালি। কাজেই এটা আমি মনে করি যে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সরকারের আন্তরিকতাটা দেখতে হবে, তাদের রাজনৈতিক সদিচ্ছার কোনো অভাব নেই। এটা আপনারা বরাবরই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের যে অভিযোগটি ছিল, এবং আমরা দেখেছি কয়েকদিন আগে টিআইবিও একটি প্রতিবেদন দিয়েছে, সেখানেও আসলে তারা এই বিষয়টাকে সবার আগেই চিহ্নিত করেছে। বর্তমান সরকারের এই কয়েকদিনের 100 দিনের একটা প্রতিবেদনে তারা একটি বিশ্লেষণ করেছে, সেখানে তারা বলেছে যে মব পুরোপুরি আসলে এখনো চলে যায়নি, বা সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, এবং তার মধ্যে খুন থেকে শুরু করে কিশোর গ্যাংয়ে যে ধরনের উৎপাত এবং একই সাথে ধর্ষণ, হত্যা, এই ঘটনাগুলো তো আসলে ঘটেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা যে অবস্থা সেটি এখনো আসলে আগের মতো স্বাভাবিক হয়নি, মানে নিরাপদ বোধ করছেন না দেশের মানুষ। জি, আপনার প্রশ্নটা কি? আপনারাও একই রকম বক্তব্যের আগেও দিয়েছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারছে না সরকার। এই 100 দিনের পরেও এসেও কি আপনারা সেই অবস্থানে এখনো আছেন? আচ্ছা, আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের ভাষাগত সেন্সিটিভিটিকে আরেকটু নজর দেওয়া উচিত। আমরা সবসময় এই জায়গাটার উন্নতি চেয়েছি,
যে কোনো দল, আমি বলবো সরকারি দল বলেন বিরোধী দল বলেন, চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, সেটা চেয়েছে। এবং এটার সাথে সাথে আরো একটা বিষয় থাকে রাজনৈতিক সরকারের সময়, যে রাজনৈতিক ছত্রছায়ায় যেন এ ধরনের কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া না হয়। এখন একটা দেশে কি তাহলে একেবারে অন্যায় চলে যাবে? না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে রাজনৈতিক ছত্রছায়ায় যেন এগুলো না হয় এবং প্রপারলি বিচারগুলো হয়। এবং এই জায়গাটাতে আমরা বারবার সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছি, এখনো করছি, আগামীতেও করে যাব। টিআইবি যে রিপোর্টের কথা আপনি বলেছেন, সেখানেও বেশ কিছু স্ট্যাটিস্টিক্স এসেছে, সবগুলোই বাস্তব কথা। কিন্তু আমি এখনই কি সরকারকে বলবো যে এখন তারা ব্যর্থ আর পারছে না? না, এটা বলবো। এবং এটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এবং আরো কিছু প্যারামিটার সরকার ঠিক করছেন কিনা আমরা অবজার্ভ করছি, এবং আমরা সেগুলোর ক্ষেত্রে সহযোগিতা বলেন, পর্যালোচনা বলেন, যৌক্তিক সমালোচনা বলেন করব। কিন্তু এখানে একটা কথা আমার কাছে আমার মনে হয় এটা পরিষ্কার করে দেওয়া দরকার। দেখেন, সরকার বিরোধী দল এক একটা সিটে তারা অপোজিটে ভোট করেছেন, নির্বাচন করেছেন, মানুষ কাউকে ভোট দিয়েছে এবং অন্য তারা জিতেছেন। একই সাথে আমরা যখন সংসদে বসি আমরা অপোজিটে বসি, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা একটা প্রশ্নে এক, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। এবং আমরা সবাই একটা জায়গায় একমত যে এই পলাতক ফেসিস্টের দলটার কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ ছিল না। সেই জায়গাটায় যখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো যে ওই জায়গাটায় আমি বাংলাদেশ। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্কে আছে, এটা বিভিন্ন কারণেই থাকে। এবং এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে এখানে সারাক্ষণ দেখবেন যে আপনি যে কিশোর গ্যাংয়ের কথা বলছেন, আমি সেখানে একটু উল্লেখ করতে চাই যে আমরা ফেসিস্টের শেষ টাইমটাতে, টেনিওরটাতে দেখেছি কিশোর লীগ নামেও দল করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য আমরা দেখেছি, সেইটাকে আমরা তো অস্বীকার করতে পারি না, আমরা এখনো ভুলে যাইনি। এবং তারা গ্রুপ করে করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে এই ধরনের অন্যায় কাজগুলো করেছে। তারা এখন কোথায়? তারা এখন কি মানুষকে প্রভাবিত করছে না? দেখেন, অন্যায় করতে চাইলে এবং সেটাকে প্রশ্রয় দিলে সবসময় মানুষ সেটার পেছনে যাবে, এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ আছে। এই জায়গাগুলোকে আমরা সরকারকে বারবার বলবো। কিন্তু আমরা এটা কোথাও আমার জানা মতে আমি এরকম কোথাও শুনি না যে সরকার পারছে। এই কথাটা আসলে এরকম না। আমরা পর্যালোচনা করছি, কিন্তু আমরা এখনই এটা বলে দিই নাই যে না, সরকার পারছে না। এখানে মানে কনক্লুশনে আসার মতন সময় এখনো আসেনি। মানে সরকারকে আপনারা এই জায়গায় অনেকটা নজরদারির মধ্যে রাখবেন, সামনের দিনগুলোতে সরকার কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। একটি বিষয় একটু মারিয়া মমতাজ জানতেই চাই, সেটি হচ্ছে আপনাদের একজন সংসদ সদস্য মিজানুর রহমান, তিনি আজকে বলেছেন যে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলো একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ দেওয়ার কথা। এর আগে আমরা গাড়ির ইস্যুতে দেখেছিলাম এনসিপি নেতা বলেছিলেন, তখন আপনাদের দলের প্রধান সেটি সমর্থনও দিয়েছেন। একটু বলবেন যে এই সংসদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের দাবিগুলো আসলে সংসদে করা যায় কিনা? আচ্ছা, এই জায়গাটা আমি একটু পরিষ্কার করি। সেটা হচ্ছে যে এমনিতে নিয়মটা ছিল যে এমপিদের জন্য যে জায়গাটা, যে তারা দেশের বাইরে থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারতেন। এটার কারণে কিন্তু দেশ একটা জায়গা থেকে, রাজস্ব থেকে বঞ্চিত হতো। তো সেই জায়গাটাতে আমরা ক্লিয়ার থাকার জন্য আমরা নির্বাচনের আগেই এটা বলেছি যে আমরা দেশের মানুষকে এই পাওনাটা থেকে বঞ্চিত করবো না। একটা কথা বলে রাখি, এই গাড়িটা আনার জন্য কিন্তু সরকার থেকে কোনো পয়সা দেওয়া হতো না। এটা ব্যক্তিগত টাকায় যে কেউ গাড়ি আনতে পারবেন এবং এটাতে তাকে 100% ট্যাক্স দিতে হয়। যা হোক, এবং আমরা দেখেছি যে বিএনপির যারা আমাদের তখন সহযাত্রী ছিলেন, তারাও এই ব্যাপারে একমত হয়েছেন এবং তারাও এই ভালো দৃষ্টান্তটাকে নিজেদের জন্যই একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন। এটা ভালো। কিন্তু আপনি দেখেন, একজন এমপির, আমি নিজের কথাই বলি, আমার প্রত্যেকদিন ভেতর থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে বের হতে হয় এবং প্রায় দিন ঢোকার সময়ও একই কাজ করতে হয়। এমপি হওয়ার সাথে সাথে আমার হাতে তো একটা আলাদিনের জাদুর চেরাগ চলে আসে নাই যে আমি আসলে এখানে একটা কোথাও থেকে একটা গাড়ি পেয়ে যাই।
হাসানাত আব্দুল্লাহ খুব স্পষ্টভাবে যেটা চেয়েছেন সেটা হচ্ছে পুলের গাড়ি, যেটা সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হয়। তিনি যতদিন কর্মরত থাকবেন ততদিন তিনি ব্যবহার করবেন এবং তারপরে তিনি সেটা সারেন্ডার করে দিয়ে চলে আসবেন। এটাতে আমি অন্যায়ের কিছু দেখিনি, এখনো দেখছি না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সংসদ সদস্য সংসদে আজকে কথাটি বলেছেন, সেখানে কিন্তু তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই ফ্ল্যাটগুলোতে কিছু বেনিফিট দেয়া হয়। এবং আপনাকে একটা কথা বলি, যেমন ধরেন দিনাজপুরের একজন এমপি, রংপুরের একজন এমপি, সাতক্ষীরার একজন এমপি, কুমিল্লার একজন এমপি, যিনি ঢাকায় আসছেন এই যে 5 দিন ওয়ার্কিং ডে, সেই 5 দিন এখানে থাকবেন, আবার কিন্তু তিনি এলাকায় ফেরত যাচ্ছেন। তাহলে এই এই কয়দিনের জন্য তিনি যে আসছেন, এবং অধিবেশন তো সারা বছর থাকেও না, তিনি কি তাহলে এখানে আবার সবগুলো ফার্নিচার কিনবেন? এবং এটা বিবেচনা করেই কিন্তু সরকার কিছু ফার্নিশড ফ্ল্যাট দিয়ে থাকে, সেটা তাই না? হচ্ছে যে আপা, আমি একটু শেষ করি, আমাদের হাতে সময় আসলে কম। এই যে বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন তাদের জন্য যে ফ্ল্যাটগুলো আছে সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, পর্দা, এগুলো আসলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাটা করলে বোধহয় তাদের জন্য ভালো হতো। বলতে হতো, হয়তো তিনি এখানে বলেছেন, তবে এটা যদি পাওনা থাকে, জি, সেটা যদি গ্র্যান্ট হওয়ার কথা থাকে, সেটা দেওয়া পারবেন হচ্ছে না আছে কেন, মুন্নি? সেটা তিনি সংসদে জিজ্ঞেস করতে পারেন। না, এটা আসলে হয়েছে কি, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই ধরনের বক্তব্য সংসদের জন্য না, আমাদের সংসদ সদস্যদের জন্য না। কতগুলো জিনিস আছে, ডোন্ট এবং ডুজ, যে কোন জিনিসগুলো, এটা আমার কমন সেন্স, আপনার কমন সেন্স, এটাকে জাস্টিফাই করবার কোনো দরকার নেই। কারণ কি, এই ভাষাগত সমস্যা আজ আমরা এর মধ্যেও তো দেখেছি যে আমাদের একজন এমপি সাহেব যেই ভাষায় কথা বলেছেন, যে মাননীয় স্পিকার মহোদয় সেই শব্দগুলোকে এক্সপান্স করতে বাধ্য হয়েছেন, কারণ সেটা সংসদীয় কোনো ভাষা হতেই পারে না। সেটা অত্যন্ত আপনার আপত্তিকর কতগুলো শব্দ সেখানে ছিল। আর দেখেন, আমাদের বিএনপি সাংসদরা, ওনারা তো শুরুতেই বলেছেন, নির্বাচিত যারা, যে আমরা কোনো ওই শুল্কমুক্ত গাড়ি কিংবা ওই সব আমরা চাচ্ছি না, চায় না কেউ। কষ্ট হচ্ছে, আমাদের অনেকের কষ্ট হচ্ছে যে রিক্সা করে যাচ্ছে আমাদের সাংসদরা, সিএনজি করে আসছেন, কিন্তু তারপরও কোনো কমপ্লেন নেই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যে এটা 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 আমাদের মেনে নিয়েই সবকিছু করতে হচ্ছে। কারণ এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন কৃচ্ছ্রতা, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত এবং আমাদের দেশনেত্রীর সেখানে মিতব্যয়িতা কাকে বলে, 100 টাকার খাবার খাচ্ছেন বিং অ্যান্ড প্রাইম মিনিস্টার, এটা বাংলাদেশ কোনোদিনও দেখেননি। এটা আমি বলবো আমার ওই সাংবাদিক ভাইকে একটু দেখবেন, যে রাষ্ট্রীয় যে খাবার, কেউ মেহমান গেলে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই খাবারই খেতে হবে। 100 টাকার ওই খাবার খেলে, ওই খেয়ে তারপরে আপনি ওই করেন বলেন। তো কাজেই কৃচ্ছ্রতা, আমরা যখন বলছি যে ধ্বংস করে দিয়ে গেছে সবকিছু, এটা মিন করছি কিন্তু আমরা। আপনি জানেন যে আমাদের এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আপনার নিয়ে পাচার করে নিয়ে গেছে, আপনারা সবাই জানেন সেটা। কেন্দ্রীয় ব্যাংক থেকে 810 কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংকগুলো আপনার কি করেছিল? কাজেই সবকিছু মিলিয়ে আমরা এখন যে জায়গাটায় আছি, বাজেট যেটা দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এখানে প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে স্বাস্থ্য, শিক্ষার মতো যে খাতগুলো আছে, এবং চাল ডাল, আমরা আসলে একেবারে শেষ মুহূর্তে শুধুমাত্র এইটার উত্তরটা একটু নিয়ে আমরা আলোচনা শেষ করতে যাব। যে আমাদের যে সংসদ সদস্য বলেছেন যে ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ দেওয়ার আমি যে বলি বিষয়টি, আপনাকে, এটার একটা শব্দ, সেটা হচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা মানে কি বাংলাটা হবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, কখনো যৌক্তিক এটা হতে পারে না। খেলা নিয়ে আলোচনা করতে চাই, কারণ বিশ্বকাপ চলছে। আমরা জানি যে পর্তুগাল এবং এরই মধ্যে 1 গোল দিয়ে দিয়েছে, কঙ্গো তার সাথে 1 গোল দিয়েছে, তার মানে হচ্ছে সমান সমান। মোস্তফা মামুন, আপনি হয়তো এখন একটু নিঃশ্বাস নিতে পারবেন, কারণ এখন রাজনীতির কথা হচ্ছিল, আপনি এখন আপনার নিজের অনেকটা পছন্দের বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। আমরা আপনার কাছে আসবো, তবে যেহেতু আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে আসলে খেলার খবরটা শেষ মুহূর্তের একটু জেনেই আসি। অর্ণব বাপি, ধন্যবাদ সময় দিয়েছেন একাত্তর জার্নালে। আপনার চেহারা দেখেই বোঝাই যাচ্ছে যে আপনি খুবই ভালো আছেন, কারণ গতকাল আর্জেন্টিনা খেলায় জিতেছে এবং সামনের ব্রাজিলের খেলা আছে। নানা ধরনের হিসেব নিকেশ আসলে চলছে জানি, কিন্তু আজকের দিনের খেলা নিয়ে যদি একটু বলি, এখন পর্যন্ত আসলে কি খবর, নতুন কেউ আর গোল দিতে পারলো কিনা? অফকোর্স খুব ভালো একটা খেলা চলছে। ফুটবল বিশ্বকাপ মানে কিন্তু উন্মাদনা। এই মুহূর্তে
রোনালদোর ম্যাচটা ঘিরে কিন্তু সব থেকে বেশি উত্তেজনা কিন্তু এই মুহূর্তে ইউএসএ তে। তো এখন পর্যন্ত যা মনে করা হচ্ছে, অন্তত পর্তুগালের প্রতি, ব্রাজিলের প্রতি, আর্জেন্টিনার প্রতি, বিশেষ করে বাংলাদেশের ফ্যান বেস যাদের উপরে ভর করে, আপনি জানেন যে মেসি, নেইমার, রোনালদো এই তিনজনেরই অনেক বেশি ফ্যান ফলোয়ার কিন্তু বাংলাদেশে আছে। তো সবাই চাচ্ছে অন্তত এই ম্যাচগুলো, এই দলগুলো যেন গ্রুপ পর্বের বাধা পেরিয়ে রাউন্ড অফ 32, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত ওঠে। তো আমি আপনাকে এই ম্যাচের, আপনি জানেন ইউএসএ প্রায় 16টা ভেন্যু, ইউএসএ, কানাডা, মেক্সিকো, বিভিন্ন ভেন্যুতে কিন্তু খেলাগুলো হচ্ছে। তো অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট হিসাবে আমাদের বা বাংলাদেশ থেকে যে কয়টা মিডিয়ায় ওয়ার্ল্ড কাপে এসেছে তাদের কিন্তু প্রত্যেকটা ভেন্যুতে গিয়ে ম্যাচ কভার করা পসিবল হচ্ছে না। বাংলাদেশের ডিমান্ড অনুযায়ী বাংলাদেশের মানুষ যেই ম্যাচগুলোর কথা জানতে চায়, যে তথ্যগুলো জানতে চায়, সেই ম্যাচগুলো কিন্তু পার্টিকুলারলি কভার করা হচ্ছে। বিশেষ করে এর আগে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের যে ম্যাচটা ছিল সেখানে উপস্থিত ছিলাম, সেখানেও কিন্তু মানুষের যে ঢল, মানুষের খেলা দেখার যে আগ্রহ, এবং ইউএসএ তে বিশ্বকাপ কভার করতে এসে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, বিশেষ করে ফিফা ফ্যান জোন বা স্টেডিয়াম কেন্দ্রিক আনন্দ উল্লাসটা অনেক বেশি। কিন্তু আপনি জানেন যে 2022 কাতার বিশ্বকাপে 71-এর হয়ে আমি কভার করেছি, সেই কাতারের পরিবেশটা ছিল কিন্তু পুরোপুরি ভিন্ন। ছোট একটা দেশ, অন্তত কয়েক কিলোমিটারের মধ্যে প্রত্যেকটা স্টেডিয়াম, মানে ওই কাতারে পা রাখার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা কিন্তু সব জায়গায় দেখা গেছে। ইউএসএ চিত্রটা পুরোপুরি ভিন্ন। ইউএসএ এক একটা স্টেট থেকে এক একটা জায়গা এটা কি খুব অনেকটা দূরে, হচ্ছে যেরকম যে আর্জেন্টিনা। সেখানে তো আসলে দিন শেষে ফুটবল তো আসলে সেভাবে জনপ্রিয়, মাত্র পরিচিত হওয়া শুরু হয়েছে খেলাটা, কারণ তারা তো হচ্ছে তাদের অন্য খেলা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের, সকার আমরা জানি। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় মুস্তফা মামুন, আমার কাছে ফুটবলের? প্রথম কথা হচ্ছে কেন মানে আমেরিকায় বিশ্বকাপ হইতে হবে, এটাই আমার কাছে অবাক লাগে। মানে এটা অবশ্য অনেকে বলেছেন সবকিছু আপনি যে রাজনীতি। বলছিলেন রাজনীতি, এখানেও এই যে আমার রাজনীতি, পছন্দ, আসলে আমি বিশ্ব খুবই রাজনীতি। রাজনীতি আমি খুবই পছন্দ করি, কিন্তু এই যে রাজনীতিকে যে এই তর্ক বিতর্ক একটা ফ্রেমে থেকে এই যে কপচানো, একই পুনরাবৃত্তি, সেগুলো করে বিরক্ত হয়ে আমরা অনেক কথা বলি এবং সেগুলো আমাদের বলেই যেতে হবে। এখন এইখানে যেটা হচ্ছে এটাও আসলে রাজনীতি সব জায়গায়, বা ফিফার বিশ্বায়ন, কর্পোরেট চিন্তা, বাণিজ্যিকরণ। আমেরিকা মূলত 94-এ যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, ওটা মূলত যে আমেরিকায় কি হয়, নর্থ আমেরিকান যে স্পোর্টস, সেখানে এনএফএল সবচেয়ে, যেটাকে ওরা ফুটবল বলে আর কি, ভারত বেসবল, বাস্কেটবল, ফুটবল, তার বলে সকার, সেটা অনেক পেছনে। তো ওই যে মার্কেটটা, আমেরিকার মার্কেট, সেটার জন্যই কিন্তু হ্যাভেল্যান্ড সাহেব এটার চেষ্টা করেছিলেন, কিন্তু এই চেষ্টাটা খুব কার্যকর হয়নি বা হবেও না। কারণ ফুটবল যেখানে অনেক পেছনে খেলে, মানে সকার তারা যেটাকে বলে আমাদের ফুটবল, অনেক জোর করে করতে হবে কেন? পৃথিবীর 200 দেশের মধ্যে 190টা দেশের প্রধান খেলা, সেখানে একদল খেললো না, তারা অন্য নিয়ে ব্যস্ত আছে, জোর করে যেতে হবে কেন? আমি মনে করি ফুটবলের মতো খেলার প্রতি তার যে বৈশ্বিক অডিয়েন্স, তার প্রতি এটা অবিচার। আপনি দেখেন কয়টা দেশ সেকেন্ড চান্স পেয়েছে। ইংল্যান্ড 66 ওয়ার্ল্ড কাপ করতে পারেনি, ফুটবলের দেশ, ফুটবলের আবিষ্কর্তা। আর আমেরিকা 94-এর পর এই 30 বছরের মধ্যে, 32 বছরের মধ্যে আবার আমেরিকায় ওয়ার্ল্ড কাপ। এবং কি ভয়ঙ্কর, আমেরিকা, মেক্সিকো, কানাডা, আপনি চিন্তা করেন, দর্শকদের কথা তো ভাবতে হবে যে কোথায় এক একটা দেশ কোথায় যাবে, মানে ভিসার সমস্যা, হ্যাঁ যেতে পারছে না, ভিসার সমস্যা, সবকিছু মিলিয়ে মানে এটা ভাবাই যায় না। কেন আমি জানি না যুক্তরাষ্ট্রকে কেন দিতে হবে, এবং পুরো জিনিসটা আসলে সব কিছুই আসলে আমাদের বাইরে চলে গেছে। ওই যে বললাম যে বাংলাদেশের রাজনীতির কথা যেমন ভাবেন না, ফিফাও ভাবে না, দর্শকদের কথা কেউ ভাবে না, সবাই আছে যার যার তালে। এবং ওইখানেও ভয়ঙ্কর, একজন লোক ফিফার মনে করেন যে 30 বছর 40 বছর থাকে, আমৃত্যু তারা পথ ধরে থাকে, লাতিন আমেরিকাতে এরকম, আফ্রিকায় অবস্থা। তো যাই হোক, এর মধ্যেও যেটা হচ্ছে কিন্তু স্টিল শেষ পর্যন্ত দিস ইজ ফুটবল। মাঠে যখন গড়ায় না, তখন সব সেকেন্ডারি হয়ে যায়। তখন কোথায় খেলা হচ্ছে, কি হচ্ছে, আমি একটা ওয়ার্ল্ড কাপ ফুটবল কভার করেছি, অবশ্য সেটা সকার ম্যাট কান্ট্রি ছিল সাউথ আফ্রিকায়, এবং আমি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখেছি। দিস ইজ সব কমপ্লিটলি ডিফারেন্ট। হোয়েন ফুটবল ইজ ইন দ্য মাঠ, দিস ইজ দ্য মোস্ট মানে বিগেস্ট থিং হুইচ ক্যান ইউনাইট দ্য ওয়ার্ল্ড। একদম দুইটা গ্লোবাল জিনিস, ফুটবল অ্যান্ড মিউজিক, অ্যান্ড ফুটবল ইজ ওয়ান দ্য মোস্ট বিউটিফুল থিং হুইচ কেম টু দিস আর্ট। এবং সেইটার মধ্যে, এর মধ্যে যখন আমরা দেখতে পারি সর্বকালের সেরা দুজন খেলোয়াড়, এবং আরও কয়েকজন আছেন, আমি মেসি এবং রোনালদোর কথা বলি, তারা আসলে গত 15 বছর আমাদেরকে আসলে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন। কোনো স্পোর্টসের রাইভালি যে এই জায়গায় যাইতে পারে, এত বিউটিফুল হইতে পারে, এবং তার মধ্যেও আসলে মেসির জায়গাটা অন্য। মেসি আসলে এরকম জিনিস, আমি হই না হই, আমি যদি হয়ে থাকি তাহলে আমার বলতে হবে, না হয়ে থাকলে বেশি বলতে হবে, কারণ না হয়ে থাকলে বেশি, বিকজ দিস ইজ সামথিং আনবিলিভেবল। আপনি অ্যাট দ্য এজ অফ 39 দ্য ওয়ে হি প্লেড, এবং আমি তো বলি যে সবার উচিত এনজয় করা, কারণ এই জিনিস আসলে পৃথিবী আর দেখবে না। এটা অবশ্যই। এবং আপনি যেমনটা বলছিলেন যে এই খেলার মধ্যে রোনালদো দল আসলে স্ট্রাগল করছে, আমরা আশা করব যে আমরা চাই যে রোনালদো আমরা দেখতে চাই অ্যাজ লং অ্যাজ পসিবল। এমবাপ্পেরা ভালো করছেন, অবশ্যই। এবং এভাবেই আসলে
ওই এখন আলোচনা হচ্ছে না যুদ্ধ নিয়ে, এখন আলোচনা হচ্ছে না অন্য কোনো রকম হয়তো রাজনৈতিক হ্যাঁ, বিষয় ট্রাম্প নিয়ে, এখন এখন আসলে পেছনে চলে সবাই গেছে। সবাই আসলে বিশ্ব নজর শুধু বিশ্বকাপের দিকে। এটি একটা অনেক ভালো আসলে খবর। অনবাপি, আপনার কাছে 1 মিনিটে ছোট করে জানতে চাই আগামীতে কোন খেলা আমরা দেখতে পাবো এবং সেখানে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? না, অফকোর্স আগামীতে বেশ কয়েকটা ম্যাচ আছে এবং আমি যেটা বলতে চাচ্ছি যে নেক্সট ম্যাচটা ব্রাজিলের যেটা খুব গুরুত্বপূর্ণ হাইটির সঙ্গে, যেহেতু ব্রাজিল প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। তো এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো বিষয় যেটা যারা ব্রাজিলের সমর্থক আছে, নেইমারদের সমর্থক আছে, নেইমার কিন্তু আজকে প্রথমবারের মতো ইউএসএ তে আসার পর দলের সঙ্গে অনুশীলন করেছে। তো তার দলের সঙ্গে অনুশীলন করা, তার মাঠে ফেরা, নেইমার আপনি জানেন যে দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু সে নানা রকম ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিল। তাকে দলে রাখা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হয়েছে। শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তি তাকে ব্রাজিলের স্কোয়াডে রেখেছে। যে কয়টা ম্যাচ খেলেছে তারা ইউএসএ তে আসার পর, সেই অনুশীলন ম্যাচগুলোতে নেইমার যেরকম ছিল না একাদশে, সেরকম প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষেও ছিল না। তো আশা করা যাচ্ছে যে নেক্সট ম্যাচটাতে হয়তো বা নেইমারকে দেখা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হাইটির বিপক্ষে নেইমার কি শুরুর একাদশে থাকবে নাকি কার্লো আনচেলত্তি তাকে সুপার সাব অন্তত 60 মিনিটের পর বা 70 মিনিটে সেই সময়টাতে নেইমারকে দেখবে। এবং আমরা যদি নেইমার প্রসঙ্গে বলি যে নেইমার নিজেকে তৈরি করার জন্য, রিকভারি করার জন্য তারা নানা রকমের চেষ্টা কিন্তু করেছে। সান্তোসের হয়ে একাধিক ম্যাচ খেলেছে, গোল পেয়েছে, কিন্তু ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে খেলা আর বিশ্বকাপে জায়গা করে নেওয়া, বিশ্বকাপে ব্রাজিলের একাদশে খেলা, দুইটার মধ্যে পার্থক্য অনেক বেশি। তো এই ম্যাচটাতে যেরকম ফোকাস থাকবে, তারপরেই কিন্তু আমরা ফোকাস রাখবো জাভাসে যে দুইটা ম্যাচ আছে, বিশেষ করে আর্জেন্টিনার সেই দুইটা ম্যাচের দিকে। ধন্যবাদ অনুবাপি। আমরা আবারও হয়তো খেলার খবর জানবার জন্য ফিরবো আপনার কাছে নিশ্চয়ই। দর্শক, আমাদের একাত্তর চ্যানেল শেষ করতে হচ্ছে এবং একই সাথে ধন্যবাদ মোস্তফা মামুন আপনাকেও। আগামীতে রাজনীতির কথা আপনার ভালো না লাগলেও হয়তো আসলে আলোচনার জন্য আমরা করব, কারণ দিন শেষে যেটি সবাই বলে যে সাংবাদিকরা আসলে তাদের পেশাদারিত্বের জায়গা থেকে নিশ্চয়ই রাজনীতির বিশাল বড় একটি অংশতে তারা ভূমিকা রাখেন। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে আবার।